ওসমান হাদির যে বিষয়টি আমাদেরকে সবচেয়ে বেশি বিস্মিত করেছে তা হচ্ছে খুরির বডি ল্যাঙ্গুয়েজ এবং কনফিডেন্স। খুরি যখন তার টার্গেটেড বডি ল্যাঙ্গুয়েজ থেকে রেকি করে, খুনি যখন তার টার্গেটেড বডি ডিস্টেন্সের পজিশন নিতে কোনো দ্বিধা করে না, তখন বুঝে নিতে হবে তার কনফিডেন্স লেভেল অনেক হাই। এমন হাই কনফিডেন্সের সাথে করার জন্য দুইটি বিষয় সবচেয়ে বেশি প্রয়োজন। প্রথমত মাস্টার প্ল্যান, দ্বিতীয়ত টার্গেটের দুর্বলতা আইডেন্টিফাই করা। এই করার জন্য অবশ্যই একটি টিম আছে এবং এর একটি সলিড মাস্টার প্ল্যানও ছিল। খুরি একদম প্রফেশনালিজমের সাথে তা বাস্তবায়ন করেছে। এই কাজ খুনিদের জন্য সাহস আরও অনেক গুণ বাড়িয়ে দেয়, এতে কোনো সন্দেহ নেই। বিশেষ করে দিনের পর দিন প্ল্যান করে টার্গেটের বডি ডিস্টেন্স থেকে তাদের আশেপাশে ঘুরে ফিরে সময় নিয়ে প্ল্যান করে কাউকে খুন করা পেশাদার খুরের বৈশিষ্ট্য। রাগের মাথায় কাউকে খুর করা এবং প্ল্যান করে কাউকে খুর করার মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। খুরি তার প্ল্যানের ব্যাপারে অত্যন্ত কনফিডেন্স ছিল এবং সে এটাও আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছিল যে টার্গেট সবসময় নিরাপত্তাহীনতার পজিশনে থাকে, কেননা তার নিজস্ব কোনো নিরাপত্তা ছিল না, তার আশেপাশে কোনো স্কোয়াড ছিল না, এমনকি আশেপাশে বিশেষ কোনো যানবাহনও ছিল না। পাশাপাশি সম্ভবত খুনির বিশ্বাস অর্জন করতেও সম্ভব হয়েছিল ওসমান হাদির। খুরির এই কনফিডেন্সই বলে দেয় যে এই খুনটা কতটা কনফিডেন্সের সাথে অত্যন্ত যত্ন সহকারে করা হয়েছে এবং হয়তো এর মধ্যে খুরি দেশ ছেড়েও পালিয়ে গেছে। যদি তা সত্য হয়েও থাকে এবং এই কিলিং মিশনের এক্সিট পর্যন্ত তার সফলতা দেখেছে। এখানে আরেকটি বিষয় অত্যন্ত শক্তিশালী প্রভাবক হিসেবে রয়েছে, যার ফলে খুরির কনফিডেন্স বহুগুণে বেড়ে গিয়েছে। সেটা হচ্ছে বাংলাদেশের আইন এবং বিচার ব্যবস্থা। এই খুনি 2024 সালে 8 নভেম্বর ডাকাতির সময় অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিল, যার ফলে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়। খুরির জামিনের জন্য অ্যাডভোকেট কায়সার কামাল এবং অ্যাডভোকেট মাহফুজুর রহমান আবেদন করলে এই বছরের 16 ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আলী এবং বিচারপতি SK তাহসিন আলী 6 মাসের জামিন মঞ্জুর করে। শুধু এখানেই শেষ নয়, তার 6 মাস পূর্ণ হবার পর খুনির জামিনের সময়সীমা বৃদ্ধির জন্য পুনরায় আবেদন করলে তার 1 বছরের জামিন মঞ্জুর করে বিচারপতি মোহাম্মদ আলী এবং বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের বেঞ্চ। এইখানে এসে এখন আমাদের কিছুটা সময় নেওয়া দরকার। একটু বোঝা উচিত আমাদের বিচার ব্যবস্থা এবং আইন ব্যবস্থা কতটা ভঙ্গুর এবং ভাগাড়ের ময়লার মতো অবস্থা হয়ে গেছে। এ বিষয়টি প্রাসঙ্গিকতা বোঝার জন্য আপনাদের সামনে একটা ঘটনা উপস্থাপন করি। গত 24 অক্টোবর ইসকনের বিরুদ্ধে মিছিলে ডামি রাইফেল প্রদর্শন করার কারণে মুজাহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে বাসা থেকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় এবং রাইফেলটি ডামি প্রমাণিত হবার পরও কোনো রাজনৈতিক দলের সাথে তার সম্পৃক্ততা না পাওয়ার পরও এখনও সে জামিনে বের হতে পারেনি। অথচ চিহ্নিত আওয়ামী সন্ত্রাসী স্পষ্ট ডাকাতি মামলায় গ্রেফতার, এমনকি অরিজিনাল অস্ত্রসহ গ্রেফতার, এমনকি সুনির্দিষ্টভাবে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের নেতৃত্ব দেওয়া প্রমাণিত। এই সন্ত্রাসী কিভাবে শুধু একবার নয় বরং 2 বার জামিন পায়? আমরা যতদিন পর্যন্ত এই ব্যবস্থাটির সুরাহা না করতে পারবো ততদিন পর্যন্ত আমাদের অবস্থার কোনো পরিবর্তন হবে না। ওসমান হাদির ছবি সহকারে মাথায় হেলমেট পরে আকাশ থেকে কোটিবার লাফ দিলেও এই বাস্তবতার কোনো পরিবর্তন হবে না। লক্ষ্য করুন, এগুলো কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়, এগুলো সম্পূর্ণ কাঠামোগত অপরাধ। এই অপরাধগুলো একটি অপরাধ আরেকটি অপরাধের সহায়ক। এরা মূলত একজনের থেকে অন্যজন উপকৃত হয়। একটি অপরাধের উপর আরেকটি অপরাধ বেড়ে ওঠে। একদিকে রাজনৈতিক মদতপুষ্ট স্বার্থলোভী চক্র দাগী আসামিকে জামিন দেয়, অপরদিকে কাঠামোগত ইসলাম বিদ্বেষের শিকার হয় নিরীহ মুসলিমরা। খুনি হাসিনা পালিয়ে যাবার পরেও তার ফ্যাসিস্ট কাঠামো প্রায় পুরোটাই সলিড বাংলাদেশে দাঁড়িয়েছিল। লক্ষ্য করুন, আপনি আসলে আপনার সন্তানদের খুনিদের সাথে কোনো আপোষ করবেন না, তাই না? এগুলো তো আসলে বলে দেওয়ার কিছু না, এগুলো কমন সেন্স এবং এটাই বাস্তবতা। কিন্তু রাজনৈতিক কমন সেন্স সম্পূর্ণ আলাদা। তাদের কমন সেন্সের মৌলিক কম্পাস হচ্ছে স্বার্থ। হাসিনা পালিয়ে যাবার পর তারা যা করলো তা হলো এই খুনি ফ্যাসিস্ট সিস্টেমে বিহিত না করে বরং এই সিস্টেম থেকে কি কি সুবিধা নেওয়া যায় তার হিসাব শুরু করলো। টাকা গুনে গুনে আওয়ামী সন্ত্রাসীদের আশ্রয় দিল কিংবা সেফ এক্সিস্ট করে দিল। আর এই হিসাব নিকাশের খেলার মাঝে জীবন দিতে শুরু করলো প্রকৃত বাংলাদেশ প্রেমী জুলাইয়ের যোদ্ধারা। এমনকি হাদিকে গুলি করা নিয়ে যখন পুরো বাংলাদেশ তোলপাড়, এমন অবস্থাতেও উত্তরাতে 2 জনকে প্রকাশ্যভাবে জখম করা হয়েছে বলে জানা যায়। কি বলতে চাচ্ছি লিখে নিন, কেউ আপনার জন্য নয়। এই সিস্টেমের অংশ হয়ে যে বা যারাই আপনার সামনে আছে তাদের প্রত্যেককে নিজের স্বার্থের এজেন্ডা রয়েছে। এই সিস্টেমের অংশ হয়ে যে বা যারাই আপনার সামনে আছে তাদের প্রত্যেকের নিজস্ব এজেন্ডা স্বার্থ আছে। জিওপলিটিক্সে সবাই তাদের নিজেদের প্রভু ঠিক করে নেয় অথবা নিতেই হবে। এমন অবস্থায় বিদ্যমান কাঠামো এবং প্রচলিত আইন ব্যবস্থা কোনোভাবেই আপনাকে সুরক্ষা দিতে পারবে না, কোনো দিনও পারবে না।
এটি শুধুমাত্র আমাদের কথা নয়, বরং একটু লক্ষ্য করুন। পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, বিশ্বে একমাত্র বাংলাদেশ ও ভারতের সীমান্তে যুদ্ধ পরিস্থিতি ছাড়াই মানুষকে গুলি করে হত্যা করা হয়। আর এই সমস্যার আপাতত নাকি কোনো সমাধান নেই বলে তিনি মনে করেন। অর্থাৎ তিনি এ ব্যাপারে কিছু করারই সামর্থ্য রাখেন না। অর্থাৎ দেশ, আইন, বাহিনী, প্রশাসন আপনাকে ভারতের গুলির মুখে সুরক্ষা দিতে পারে না, কোনো দিনও পারবে না। যদি আপনি আমার মতের বিপরীত হয়ে থাকেন তাহলে অবশ্যই তা কমেন্টে আপনার মতামত জানাবেন। এখন আমরা আরও একটি উদাহরণ দেখি। আফগানিস্তান এবং পাক সীমান্তে পাকিস্তান যখন নিরীহ আফগানিস্তানের পর হামলা চালায়, তখন আফগানিস্তান উত্তর দিয়েছিল যে পাকিস্তানকে অবশ্যই এর মূল্য দিতে হবে। মূলত জনগণ এটাই আশা করে যে দেশ তাকে রক্ষার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকবে। সেখানে নিজের দেশের জনগণের নিরাপত্তার ব্যাপারে তিনি বলেন তার নাকি কিছুই করার নেই। এমতো অবস্থায় সে জাতিসংঘের সাধারণ পরিষদে গিয়ে আফগানিস্তানের নারী শিশুদের অধিকার রক্ষায় জোর দিতে বলেন, অথচ নিজের দেশের মানুষকে রক্ষা করতে তার নাকি কোনো পদক্ষেপই নেওয়া সম্ভব নয়। এই বিষয়টি সম্পর্কে আপনি কি বলতে চান সেটি আপনি আপনার নিজের মনকে জিজ্ঞাসা করে দেখুন। আমরা ইতিমধ্যে বলেছিলাম, বিদ্যমান কাঠামো এবং বর্তমান আইনি ব্যবস্থা কোনোভাবেই আপনাকে সুরক্ষা দিতে পারে না এবং কোনো দিনও পারবে না, বরং এই কাঠামো তার এজেন্ডা মাফিক উল্টো আপনার নিরাপত্তা নষ্ট করবে, আপনার জন্য হুমকি হয়ে উঠবে। এগুলোর এত বেশি প্রকাশ্য উদাহরণ রয়েছে যে তা প্রকাশ হবার পরও দেশের কোনো পরিবর্তন হয় না। এগুলো বলাও যেন এক প্রকার বিলাসিতা হয়ে উঠেছে, কিন্তু কেউ কোনো প্রকার পদক্ষেপ নেয় না। এমন অবস্থায় আমাদের কি করণীয়? আমাদের মূল কাজ হচ্ছে এই সিস্টেমকেই চ্যালেঞ্জ করা। জুলাইয়ের সময় এই ডাস্টবিন মার্কা সিস্টেম যেভাবে আমাদের সামনে নতজানু হয়েছিল, ঠিক সেভাবে তাকে আবারও নতজানু করতে হবে। এটি অবশ্যই ঘরে বসে এমনি এমনি হবে না, সেটা অবশ্য ফ্রিতেও হবে না। এরপর আপনাকে এই সিস্টেমকে একটি ইনসাফ ভিত্তিক সিস্টেমের মাধ্যমে প্রতিস্থাপন করতে হবে, আর সেটি ইসলাম ব্যতীত অন্য কোনো সিস্টেমের মাধ্যমে হতেই পারে না। সাগর রনির হত্যার কথা মনে আছে আপনাদের? 1 যুগ পার হয়ে গেছে, এখনও তার মামলার কোনো রায় হয়নি। পাশাপাশি এটাও লক্ষ্য করুন যে কিছুদিন আগে আফগানিস্তানে খুনি প্রমাণিত হবার পর প্রকাশ্যে খুনিদের ওপর তার খুনের শাস্তি প্রয়োগ করে ভিকটিমের পরিবার। লক্ষ্য করুন, আমরা যদি এরকম 10টি খুনের প্রকাশ্য শাস্তি দিতে পারি, যদি সেটা বাস্তবায়ন করতে পারতাম, তাহলে আপনি জাস্ট এর ফলাফলটা দেখতেন। ওসমান হাদির খুনি হয়তো কিয়ামত পর্যন্ত সময় নিত এই কিলিং মিশন পরিকল্পনা করতেই। আমাদের মূল সমস্যা হচ্ছে আমরা নিজেরাই। আমাদের মূল সমস্যাটা কি সেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন, এবং সেটা থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি সেটাও এই কোরআনেই লিপিবদ্ধ আছে। এমনকি সেই সমাধান বাস্তবায়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই আমাদেরকে আদেশ করেছেন। এত কিছু হবার পর এখন সিদ্ধান্ত নেওয়ার পালা। আপনি কি করতে চান? নিজের মনকে বোঝান এবং সেটা কমেন্টে জানান।